আমার প্রিয় ছাত্রছাত্রী, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি ঠিক কোন জায়গাগুলো আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আর মাত্র হাতে 2 মাসও সময় নেই। ফেব্রুয়ারিতেই তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার। তো এই সেমিস্টারে বাংলা বিষয়ে যে 40 নম্বরের প্রশ্ন আসবে, তোমরা জানো যে এই 40 নম্বর কিন্তু সবটাই ব্রড কোশ্চেন, অর্থাৎ এখানে কিন্তু আর কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে না। তাই প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5 নম্বর করে। এবার সেগুলো কোনোটা 2+3, কোনোটা 1+1+3 এরকম করেই হবে। তো পার্টিকুলারভাবে তোমাদের যে গল্প রয়েছে, কবিতা রয়েছে, নাটক রয়েছে এবং সাহিত্যের ইতিহাস ও প্রবন্ধ, এইগুলো থেকে ঠিক কোন কোন জায়গাগুলো তোমাদেরকে দেখে যেতে হবে, যে জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে ঠিক পার্টিকুলার ওই জায়গাগুলোই আলোচনা করব, যে জায়গাগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি একটা কোশ্চেন সেট রাখছি, সেই কোশ্চেন সেটটা দেখো, সেই সেট অনুযায়ী তোমরা একটু প্র্যাকটিস করো। এটা হলো প্রথম পর্ব। এরপর আমি ধাপে ধাপে আরও নিয়ে আসবো। তোমরা যারা ভিডিওটা দেখছো এবং সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই যদি কাজের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা যাক। তো দেখো, আমি এখানে যে প্রশ্নগুলো মূলত তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো তোমাদের যে গল্প রয়েছে, হলুদ পোড়া ও হারুন সালেমের মাসি, সেখান থেকে একটা একটা করে দুটো আসবে। তোমাদেরকে একটি প্রশ্ন উত্তর করতে হবে এবং তার যে প্রশ্ন নম্বরটা থাকবে সেটি হলো 5 নম্বরের। তো হলুদ পোড়া গল্পটি, প্রশ্নটা এরকম আসতে পারে যে হলুদ পোড়া গল্পটি, মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পটি কতখানি ভৌতিক গল্প, কতখানি কুসংস্কারের গল্প হয়ে উঠেছে বিজ্ঞানের ছাত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর শক্তিতে, তা আলোচনা করো। দেখো বিষয়টা কি, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিজ্ঞানের ছাত্র, তবু এই বিজ্ঞান মনস্ক হয়েও তিনি যে সমস্ত গল্পগুলো লিখেছিলেন সেগুলোর মধ্যে বেশিরভাগই তার আধুনিক মনস্ক মানসিকতার ছাপ প্রকাশ পায়। আর হলুদ পোড়া গল্পটি তোমরা পড়েছো নিশ্চয়ই, তোমরা দেখতে পেয়েছো যে এখানে যে একরকম গা ছমছম, আবার আরেকটা ওই গ্রামীণ যে কুসংস্কার আর যে ঝাড়ন রয়েছে রয়েছে সেগুলো। এখন তিনি এইগুলোর মধ্যে দিয়ে কতটা গল্পটাকে বিজ্ঞানের স্তরে তুলতে পেরেছেন, কতটা তিনি কুসংস্কারটাকেই প্রশ্রয় দিয়েছেন, এই বিষয়টা তোমাদের কি মনে হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু বিশেষভাবে এবারে ইম্পর্টেন্ট গল্পটার প্রাসঙ্গিক হিসেবে। 2 নম্বর প্রশ্ন, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, হারুন সালেমের মাসি। এই গল্পটা থেকে এসেছে। তোমরা গল্পটা ভালো করে পড়বে, কারণ ওই গল্প থেকে মূল বিষয় অনুসারেও প্রশ্ন আসতে পারে, আবার লাইন তুলেও আসতে পারে। তো এই দুটোর মধ্যে তোমাদের যেটা মনে হবে পড়া আছে, খুব ভালো করে জানো, সেটাই অ্যাটেন্ড করবে। 5 নম্বর থাকবে। এবারে 2 নম্বর, তোমাদের দুটো কবিতা রয়েছে, প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। তো চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, কবিতাটা শুরুই হচ্ছে এই লাইন দিয়ে। তো এই যে লাইনটা, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, কবি কোন প্রসঙ্গে একথা বলেছেন, ব্যাখ্যা করো, আসতে পারে। আর কেন এলো না, এই যে কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের, এখানে আমরা দেখতে পাবো যে বাবা ছেলের ফিরে আসা না আসার একটা গল্প প্রাসঙ্গিক উঠে আসছে। তো প্রথমে আমরা দেখতে পাবো যে বাবা ফিরে আসছে না, ছেলে বাবার চিন্তা করছে। এবং তো কেন এলো না কবিতায় প্রশ্নটা আসতে পারে এরকম, যে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে যে বাবা ফিরে এলো, ছেলে কিন্তু আর ফিরে এলো না, কেন, সেটা ব্যাখ্যা করো। এবারে দুটো নাটক রয়েছে আমাদের, একটা পূর্ণাঙ্গ নাটক, মানে দুটোই পূর্ণাঙ্গ নাটক। একটা রয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আরেকটা হলো ডাকঘর। তো এবারে নানা রঙের দিন থেকে দুটো প্রশ্ন আসবে, একটি করতে হবে 5 নম্বরের। তো সেখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, নানা রঙের দিনের প্রধান যে চরিত্র, দুটোই প্রধান চরিত্র রয়েছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং কালীনাথ সেন। তবে যার জীবনকে কেন্দ্র করে গল্পটা এগিয়েছে তিনি হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তাই আমাদের তোমাদের ভালো করে এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা ভালো করে বুঝে যেতে হবে, কারণ চরিত্রটার বিশ্লেষণ সম্পর্কে প্রশ্ন আসবে। আর 2 নম্বর কি, আমাদের দিন ফুরিয়েছে,
বক্তাকে, অর্থাৎ নাটক তো, নাটক থেকে সংলাপ তুলে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তাহলে দুটো প্রশ্ন এলে অন্তত একটি সংলাপ তুলে আসবে, সবসময় মনে রাখবে, আর একটি চরিত্রগুলোর ব্যাখ্যা বা চরিত্রগুলোর বিশ্লেষণ সম্পর্কে আসবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক ডাকঘর, যেটাকে অনেক রকমের আখ্যা দেওয়া হয়ে থাকে। সেই ডাকঘর নাটক থেকে আমরা যে চরিত্রটা পাচ্ছি, অমল চরিত্র, এই অমল চরিত্রটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ভালো করে পড়ে যাবে। এটা আসবে ডাকঘর থেকে। দুটো প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, 4টে অপশন দেবে, দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো একটা হলো নাটকে অমল চরিত্রটি, এবারে ওই সংলাপ আসতে পারে, তোমার দুই পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। এ কথা কে কাকে বলেছে, সে কেন পণ্ডিত হতে চায় না? বিশেষ করে আমি বলবো যে তোমরা যখনই দেখবে যে এই ভাগ ভাগ করছে প্রশ্নগুলোকে, যেগুলোতে সরাসরি 5 নেই, 1 1 3 রয়েছে বা 2+3 রয়েছে, তোমরা চেষ্টা করবে সেইগুলো অ্যাটেন্ড করার। তার কারণ হলো সরাসরি 5 নম্বরের অ্যাটেন্ড করে তুমি যা লিখবে সেটাতে হয়তো গড়ে একটা নাম্বার পেয়ে যাবে, কিন্তু যখনই ভাগগুলোতে অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু যথাযথ উত্তর দিলে কিন্তু ফুল নাম্বারটাই পাবে। তো এবারে এই যে নাটকটিকে বলা হয়ে থাকে সাংকেতিক নাটক, রূপক নাটক, সাংকেতিক নাটক, রবীন্দ্রনাথের এই সমস্ত নাটকগুলোকে আখ্যা দেওয়া হয়ে থাকে। তো কেন এই সাংকেতিক নাটক বলা হয়ে থাকে? তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ডাকঘর নাটকটি পড়বার সময় যে একে সাংকেতিক নাটক কেন বলা হচ্ছে। তাহলে সাংকেতিক নাটক আসলে কি, সাংকেতিক নাটক বলতে কি বোঝানো হয়, ডাকঘর নাটকটিকে সাংকেতিক নাটক কেন বলা হয়েছে কিনা আলোচনা করো। এটা একটা। আর এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ, এই মন্তব্য কার, কোন প্রসঙ্গে একথা বলেছেন? এই পরিপ্রেক্ষিতে নাটকে যে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। তাহলে এই 4টে প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে। এরপরেও আরও 2-1টা প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর বিশেষভাবে যে ইম্পর্টেন্ট 10 নম্বরের যে প্রশ্ন আসবে সেটা হলো প্রবন্ধ রচনা। এবছরের বিশেষ করে তোমাদের যে পরীক্ষায় যে প্রবন্ধগুলো বিশেষ করে আসতে পারে সেগুলো হলো এই বছরটা শতবর্ষ চলেছে কাদের? তাহলে নাট্য ব্যক্তি বাদল সরকারের শতবর্ষ চলেছে, তৃপ্তি মিত্রের শতবর্ষ চলেছে, বিশেষ করে বাদল সরকার একটু বেশি ইম্পর্টেন্ট। আর সত্যজিৎ রায়ের শতবর্ষ চলেনি, কিন্তু এবারে চলচ্চিত্র নিয়ে যদি আসতে পারে তো সত্যজিৎ রায় সম্পর্কে আসতে পারে। রাজ্য সরকারের কিছু প্রকল্প, তবে সেই প্রকল্পগুলির মধ্যে স্কুলের সঙ্গে সম্পৃক্ত কোন প্রকল্প সেগুলো একটু দেখে রাখতে হবে। আমি এখানে কন্যাশ্রীটাকে বিশেষভাবে প্রাধান্য দিতে চেয়েছি, কন্যাশ্রীটাকে দেখে রাখবো। এছাড়াও তোমরা যদি সবুজ সাথী প্রকল্পটাও একটু দেখে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে বিশেষ লাভজনক হবে। আর সোশ্যাল মিডিয়ার ভালো ও খারাপ দিক, আমরা জানি আজকের আমাদের জীবনটা প্রায় 90% সোশ্যাল মিডিয়ার ডিপেন্ডেন্ট। আমরা সকলেই সোশ্যাল মিডিয়া, এই তোমরা আজকে এই যে দেখছো ভিডিওটা, এটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা পড়াশোনাও করতে পারছো, তোমরা নিজেরাও কিছু শিখতে পারছো, আমরাও শেখাতে পারছি। এই যে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, এর অনেক ভালো দিকও যেরকম রয়েছে সেরকম খারাপ দিকও রয়েছে। তো তোমাদের এই মতামতটা কি? কোশ্চেন প্যাটার্নটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ 4th সেমিস্টার, যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো এবং এটা যদি আলোচনাটা শুনে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাও যে এর পরবর্তী যে আরও বিস্তারিত যে সাজেশন পেতে চাও কিনা, এবং সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। এখানে তো শুধু কোশ্চেনটা বললাম, এবার এর পরবর্তীকালে কোশ্চেনগুলোর ব্যাখ্যা করে দিতে তোমরা শুনতে চাও কিনা সেটা জানিও কমেন্টে। তোমাদের কমেন্ট বক্স চেক করে কিন্তু আমি নেক্সট ভিডিও আনবো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে।